সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তেহরানে হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নরকে পরিণত হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। I have a message directly from the president. Decision whether or not to go within the next 2 weeks. This war is not American war. This will be hell for the whole region. ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। আকার ইঙ্গিতে ইরানকে সমর্থন শক্তিধর বিভিন্ন দেশের। টানা সংঘাতে জ্বালানি তেলের বিশ্ববাজারে অস্থিরতার শঙ্কা। ইরান ইসরায়েলের যে সংঘর্ষগুলো আমরা দেখেছি এগুলো 2 দিন 3 দিন পরেই শেষ হয়ে যেত। এবার দেখা যাচ্ছে যে না, পাল্টাপাল্টি হামলা হচ্ছে। তেলের দাম যদি আরও বাড়তে থাকে, আমি বলবো 80-র উপরে গেলেই উদ্বেগের জায়গা তৈরি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের কাঁধে 13 লাখ রোহিঙ্গার বোঝা, এখনো আসছেন অনেকে। প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা, সংকট নিরসন না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি জাতিসংঘের পররাষ্ট্র উপদেষ্টা। সূচনা ফাউন্ডেশনের নামে 400 কোটি টাকা আত্মসাৎ পুতুলের, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণও। অর্থ লুটে সাবেক মন্ত্রী, এমপি, আমলা সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক। পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। ছুটির দিনে বাজারে উত্তাপ, সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 10 টাকা। ভরা মৌসুমে বাড়তি চালের দামও। বৃষ্টির অজুহাতে স্বস্তি নেই সবজিতে। সপ্তাহ পেরোলো ইসরায়েল ইরান সংঘাত। 8ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। শুক্রবার সকালে তেল আবিবের দক্ষিণে বেরশেবা শহরে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। এদিকে চলমান সংকট সমাধানে আজ জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় শুক্রবার সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অল্প সময় পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে। নেতানিয়াহু প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় বেরশেবা শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দপ্তর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয় আক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বের পরিবর্তন তাদের হামলা লক্ষ্য নয়, দেশটির পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই মূল উদ্দেশ্য। ইরানের শাসন ব্যবস্থা বদলানো কিংবা পতনের বিষয়টি পুরোপুরি দেশটির জনগণের উপর নির্ভর করছে, যে কারণে আমরা এটা লক্ষ্য হিসেবে ঠিক করিনি। ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই আমাদের লক্ষ্য। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। Decision whether or not to go within the next 2 weeks. যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। This war is not American war. যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই অঞ্চলকে নরকে পরিণত করবে। ইরান ইসরায়েল চলমান সংকট সমাধানে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে নিজেদের পরমাণু প্রকল্প ও সংঘাত নিয়ে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হবে এই বৈঠক। রাহনুল রানা, সময় সংবাদ।
এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। বৃহস্পতিবার ভেনেজুয়েলার কারাকাসে বিক্ষোভ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা। সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। তেহরানে দ্রুত হামলা বন্ধের দাবি জানান তারা। রাজপথে মানুষের হাতে হাতে ইরানের পতাকা আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি সবার কণ্ঠে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের এই বিক্ষোভে ছিলেন ইরানি রাষ্ট্রদূত আলী চেঘনিও, ছিলেন ভেনেজুয়েলার সরকার দলীয় অনেক নেতাকর্মীও। দ্রুত ইরানে হামলা বন্ধের দাবি তাদের। ইরান দেখিয়ে দিয়েছে তেল আবিব অজেয় নয়। আমরা ইরানকে সাধুবাদ জানাই, তাদের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। ট্রাম্পের নানা পদক্ষেপেরও সমালোচনা করেন তারা। বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানের নাগরিকেরাও। ওয়াশিংটন ভিত্তিক একটি ইরানি মানবাধিকার দলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানে 250-র বেশি সাধারণ মানুষ সহ প্রাণ হারিয়েছেন অন্তত 600 জন, আহত 1000-এরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে খেলাফতে মজলিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে মিছিল বা প্রোটেস্ট যে র্যালিটি সেটি চলছে খেলাফত মজলিসের, এবং বায়তুল মোকাররমের নামাজে জুম্মার নামাজ আদায়ের পরপরে কিন্তু আমরা দেখছি আসলে একটি বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফতে মজলিস, এবং তারপরে এই বিক্ষোভ র্যালিটি তারা করছে। আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে ইরানের উপরে ইসরায়েলের যে বর্বরোচিত হামলা এবং একই সঙ্গে গাজায় যে অব্যাহত রয়েছে গণহত্যা, এর প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল তারা করেছেন। এবং আমরা দেখছিলাম আসলে এখানে সমাবেশে বক্তা যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন, এবং সাধারণ মুসল্লি তারাও এখানে জমায়েত হয়েছিলেন, এবং তাদের মূল যে বক্তব্যটি ছিল সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা তৈরি করছে ইসরায়েল এবং এর মদতদাতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা পালন করছে সেইটির বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে যেন সমস্ত বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্য গড়ে তোলে সেই কথা তারা বলছেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রভাব বা যে ভূমিকা রয়েছে সেটিকেও তারা কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন, এবং সমস্ত ধরনের ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো আবারও বয়কটের ডাক তারা কিন্তু এই সমাবেশ থেকে দিয়েছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ইসরায়েলের যে গণহত্যা তার প্রতিবাদে এবং ইরানে যে যেই হামলা চালিয়েছে তার প্রতিবাদে বাংলাদেশের মুসল্লিদের প্রতিবাদের সবশেষ খবর। বায়তুল মোকাররম এলাকা থেকে প্রতিবাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। আলিফ, আমরা এক সপ্তাহ ধরে ইরান ইসরায়েল সংঘাত দেখছি, এবং এর প্রতিবাদে দেশের বাইরে এবং আমাদের দেশেও যে প্রতিবাদ সাধারণ মানুষ প্রতিবাদ করছে সেই চিত্র আমরা দেখলাম। আসলে যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে? ইরান এবং ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে শুরু থেকেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা হামলা প্রতিহত করছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা হামলা চালাতে পারছে, এই ধরনের দাবি কিন্তু করে আসছিল ইসরায়েল। এবং এই জায়গায় কিছু তথ্য আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই। এইখানে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, ইসরায়েলের পক্ষ থেকে যখন প্রথম থেকেই শুরু করা হলো যে সংঘাত, যখন হঠাৎ করে তারা হামলা চালালো, এই হামলার জায়গাটিতে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় হামলা চালিয়েছে এমন দাবি করেছিল, এবং এই জায়গায় তাদের যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইরানের হামলা প্রতিহত করতে। এবং সেই হামলা প্রতিহতের জায়গায় তারা দাবি করে আসছিল এই জায়গায় যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছিল। এবং আপনি জানেন ইসরায়েলি যে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ তাদের যে ডেভিড স্লিং, অ্যারো, ইন্টারসেপ্টর, এই যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, এগুলোর পেছনে কিন্তু তাদের
প্রতি রাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে এবং এই ব্যয় সাপেক্ষ ব্যাপারটি যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কিন্তু সম্ভব হতো না তাদের পক্ষ থেকে। আলিফ, আপনি কি একটু অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কিছু তথ্য আমাদের জানাতে পারবেন? ইরান এবং ইসরায়েল দুই দেশের আসলে পরিস্থিতি কি, ক্ষয়ক্ষতি বা তাদের এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি যদি আমি বলি, উভয় দেশই কিন্তু একে অপরের উপর একে একে হামলা চালিয়ে যাচ্ছে এবং এই হামলার বেশ কিছু তথ্য আমি এখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই। একটু যদি আমরা তথ্যমূলক কিছু তথ্য দেখিয়ে দিই। এই জায়গায় আমি যেটি শুরুতে আপনাকে বলছিলাম, ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত 8ম দিনে এসে পৌঁছেছে এবং এই জায়গায় ইসরায়েলের পক্ষে যে যুক্তরাষ্ট্রের অবস্থান, সেই জায়গায় যুক্তরাষ্ট্র সরাসরিভাবে সংঘাতে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন। অর্থাৎ তিনি শুরু থেকে এখন পর্যন্ত যে কথাবার্তা চলে আসছিল তার পরিপ্রেক্ষিতে 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে সরাসরি সংঘাতে জড়াবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে। এবং এর পাল্টা জবাবে কিন্তু ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে যে যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটি কিন্তু নরকে পরিণত হবে। এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে অর্থাৎ কিয়ার স্টারমার তিনি কিন্তু উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। এবং এই জায়গায় এখানে একটু আমি যুক্ত করতে চাই যে বিশ্ব নেতা যারা আছেন বা শক্তিশালী দেশগুলো তাদের আসলে অবস্থানটা কিরকম ইরান এবং ইসরায়েলের বিষয়ে? দেখুন, ইরান ইসরায়েল এই সংঘাতের যে জায়গাটি, এই জায়গাটিতে যুক্তরাষ্ট্র কিন্তু শুরু থেকেই বলতে পারেন নগ্ন সমর্থন দিয়ে আসছে ইসরায়েলকে। কিন্তু অন্যান্য পরাশক্তির কথা যদি আমি বলি, চীন রাশিয়া কিন্তু সরাসরি ইরানের পক্ষে কথা না বললেও আকারে ইঙ্গিতে কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন ইরানের পক্ষেই তাদের সমর্থনটি রয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়াও কিন্তু এই একই ধরনের সমর্থনের হালকা বার্তা দিয়ে আসছে। এই জায়গায় আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। তথ্যটি আগে আমি জানিয়ে রাখতে চাই যে সেই তথ্যটি একটু দেখে আসি। পাল্টাপাল্টি যে হামলা, এই জায়গায় কিন্তু তেহরানের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ এবং নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসলে ভূমিকাটি কি হবে বা সংঘাত বন্ধে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই কার্য নির্ধারণী একটি পদক্ষেপ হিসেবে কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে। এবং ফ্রান্স, জার্মানি, ব্রিটেন অর্থাৎ সর্বোপরি ইউরোপের বিভিন্ন পরাশক্তিদের সঙ্গে কিন্তু ইরানের পক্ষ থেকে বৈঠকে বসার জন্য আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঘোষণা দিয়েছেন এবং আব্বাস আরাকচি তিনি কিন্তু এই ব্যাপারে সরাসরি পক্ষে কিন্তু এই ইরানের পক্ষে বৈঠক করার জন্য বলা যায় যে উভয় পক্ষ থেকেই এক ধরনের কূটনৈতিক সমাধানের দিকে বা আলোচনার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই আলোচনার মাধ্যমে বরাবরের মতো কিন্তু চলে আসছে যে প্রথম তাদের যে সংঘাত জড়ানোর যে মেইন সূচনাটি অর্থাৎ প্রথম যে সূচনাটি সেই জায়গায় কিন্তু তাদের আলোচনাকে ব্যাহত করতে ধারণা করা হচ্ছে। আলোচনাকে ব্যাহত করতে ইসরায়েল কিন্তু এভাবে হামলা চালিয়ে আসছে। এবং এই জায়গায় আমরা কিছু তথ্য আরও জেনে রাখতে চাই। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিতে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন প্রত্যক্ষভাবে না হলেও আকারে ইঙ্গিতকে ইরানকে সমর্থনের বার্তা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা তাদের। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে। তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। আমরা প্রতিবেদনে দেখছিলাম আসলে পক্ষ বিপক্ষ তাদের প্রতিক্রিয়া বিভিন্ন দেশের। আলিফ, যখন কোনো যুদ্ধ লাগে তখন কিন্তু শুধু হতাহত বা মানে প্রাণহানির যে বিষয়টি সেটি না, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়, বাণিজ্যিকভাবেও কিন্তু এক ধরনের প্রভাব পড়ে। এই যে ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে, এতে বাণিজ্যিকভাবে কি ধরনের প্রভাব পড়তে পারে বা বিশ্লেষকরা কি বলছেন? তেলের বাজার নিয়ে আমরা অস্থিরতা দেখছি, সেই বিষয়ে আপনি বলেই ফেললেন, যে কোনো সংঘাতের কিন্তু শুধুমাত্র ক্ষয়ক্ষতির ব্যাপারটি হতাহতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এবং পুরো বিশ্ব বাজার অর্থনীতিতে কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, যেটি আসলে নেতিবাচক প্রভাবে আমি বলবো। এবং এই জায়গায় আপনি জানেন পুরো মধ্যপ্রাচ্য কিন্তু বিশ্ব জ্বালানির একটি খনির জায়গা আমি বলবো, এবং এই যে বিশ্ব জ্বালানিতে যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে তা কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন ইরানের পক্ষ থেকে কিন্তু হরমুজ প্রণালী বন্ধের একটি হুমকি দেওয়া হয়েছে। যদি তা সত্যিই হয়, হরমুজ প্রণালী যদি ইরানের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়, সেটিও কিন্তু বিশ্বের তেলের জায়গাটিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই জায়গায় আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সংঘাত চরমে পৌঁছাবে এমন হুঁশিয়ারি কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এসেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে এই যে 2 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছে সরাসরি সংঘাতে জড়াবে কিনা, যেমনটি আমরা এর আগে বললাম যে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায় পুরো মধ্যপ্রাচ্য নরকে পরিণত হবে এমন হুঁশিয়ারি এসেছিল তেহরানের পক্ষ থেকে। এমন একই বার্তা কিন্তু দিচ্ছে রাশিয়া সতর্ক করেছে যুক্তরাষ্ট্রকে যে হস্তক্ষেপে যদি চালায়, যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ চালায় সংঘাত চরমে গিয়ে পৌঁছাবে, এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন। যেমনটি আমরা প্রতিবেদনে বলছিলাম, বিশ্বের বিভিন্ন পরাশক্তি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তারা কিন্তু মৌন একটি সম্মতি ইরানের পক্ষে জানিয়ে দিয়েছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার এমন মন্তব্য করেছে উত্তর কোরিয়া, যা কিন্তু আমাদের যে তথ্যটি আমরা দিয়ে আসলাম তারই একটি চূড়ান্ত রূপ আপনি বলতে পারেন। এই জায়গায় আমরা বিশ্ববাজার অর্থনীতি নিয়ে যেহেতু কথা বলছিলাম, এই জায়গায় আমরা আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রতি ব্যারেলের দাম $120 থেকে $130 উঠতে পারে, এমন পূর্বাভাসই দিয়েছে বহু জাগতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও তারা বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। এদিকে অস্থিতিশীল বিশ্ববাজারে প্রতি ব্যারেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ক্রমেই বিশ্ববাজারে তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব, ধীরে ধীরে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার প্রায় 3% বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল $78.85, যা গেল 22 জানুয়ারির পর সর্বোচ্চ। ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই প্রশ্ন 2 সপ্তাহের জন্য ট্রাম্প জিইয়ে রাখায় জ্বালানি তেলের বিশ্ববাজারে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্বের বড় বড় তেল সরবরাহ কোম্পানিগুলো বলছে 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও বড় ধরনের কোনো অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। এই পর্যন্ত কিন্তু তেলের বাজারে যেই প্রভাবটা আমরা দেখেছি সেটা কিন্তু অত বড় মাত্রার প্রভাব না। 1 বছর আগের দামের সাথে তুলনা করেন তাহলেও কিন্তু এখন $15 থেকে $20 কম আছে তেলের দাম। তো সেই হিসাবে এই পর্যন্ত তেমন মোটা দাগে কোনো প্রভাব আমরা দেখি। আমি বলবো 80 উপরে গেলেই উদ্বেগের জায়গা তৈরি হবে। এদের যে 80 নিচে থাকে এখন যেখানে আছে, মানে কাছাকাছি যাচ্ছে, এখানে উদ্বেগটা বেড়ে যাচ্ছে, এবং এখানে আবার গতকালকে যুক্তরাষ্ট্রের যে অবস্থানটা এটা উদ্বেগটা আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে বহুজাতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $120 থেকে $130 উঠে যেতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।
রাইসা প্রতিবেদনে যেমনটি আলিফ, দেখছিলাম, প্রতিবেদনে আমরা একটা ধারণা মোটামুটি পেয়ে গেলাম যে কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ববাজার, তেলের বাজার বিশেষ করে। ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আলিফ, ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছে, তিনি আসলে সরাসরি যুদ্ধে জড়াবেন কিনা, আসলে এই বিষয়ে আন্তর্জাতিক মহলে কি বলা হচ্ছে, বিশ্লেষকরা আসলে কি বলছেন, ট্রাম্পের সিদ্ধান্ত কি রকম হতে পারে? দেখুন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন কিন্তু আমাদের জানাচ্ছে এই যে ট্রাম্পের যে সরাসরি হস্তক্ষেপের বিষয়টি, এটি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এক ধরনের চাপ আপনি বলতে পারেন। ইসরায়েল বারবার জানিয়ে আসছে তাদের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, এতে ব্যাপক পরিমাণে খরচ হচ্ছে এবং এই খরচ সামলাতে মোটামুটি তাদের হিমশিম অবস্থা, এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র তাদের সহায়তা চালাবে কিনা, এবং বারবার কিন্তু তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে তারা সামরিক শক্তিমত্তা বৃদ্ধি করছে, এবং এই শক্তিমত্তা বৃদ্ধি করলেও তারা আসলে সময় চেয়েছে 2 সপ্তাহ। এখন 2 সপ্তাহ সময় পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেদিকে আসলে তাকিয়ে আছে। আমাদেরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আসলে কোন দিকে এই যুদ্ধ মোড় নেবে তখনই হয়তো আমরা বুঝতে পারবো। আলিফ, আপনার মাধ্যমে দর্শকরা অনেক কিছুই জানতে পারলো ইরান ইসরায়েল সংঘাত দিয়ে। এবার ফিরছি দেশের খবরে। বাংলাদেশের কাঁধে এখন 13 লাখ রোহিঙ্গার বোঝা, নতুন করে আসছেন আরও অনেকে, ফলে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, কেননা 8 বছরে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সংকট নিরসন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদনে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার, যেখানে আশ্রয় নিয়েছেন 13 লাখ রোহিঙ্গা। এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা। রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে, অন্যদিকে ভারত থেকেও আসছে রোহিঙ্গারা। এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার 1 নম্বর ক্যাম্পে। ইন্ডিয়া তো মোটা আরা পারাই দিয়ে আর পুরা গোষ্ঠীটি সব মিলে আসছিল আর সরকার হদ দেয় এডিয়ার বিদেশি মানুষ ইন এটা রাখা না যায়, গাড়ি আনি এতক্ষণ মাদে গাড়ি বাড়ির বোর্ডার টানি সারি দিয়ে রাতের 1:30 বাজে মরে যা মারি ফেলে বলে হয়ে না যাই না। এর আগে বেশ কয়েকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না। নিজের দেশত যাইয়ে রে খাস কর্ম করে খন না তো বেশি আদার লাগে যে আর গরো তাজে উমদে আজ জায়গা তাজে দি আর হতে ভেরিফাই করানো করিব, কিন্তু আরে মার দিহানর তোর তো আরে বলদি না মারওয়ান চলাবর দে পুরো ওয়ালর রিকোয়েশন গুজি দি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা, দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয়, এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। মিয়ানমারে গেল প্রায় 8 বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি, আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে 30,000 করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক আলোচনায় তিনি একথা বলেন। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকার দিয়ে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। For over 8 years, Bangladesh has been hosting 1.2 million Rohingya refugees who fled from their own country, Myanmar, due to persecution by the military regime. Our humanitarian act has put us in immense socio-economic and environmental challenges, and the situation is now posing new security risks. We call for renewed international attention and action to ensure their return with safety and rights.
প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল 450 কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ 25 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। গেল জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 5 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থলুটসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। অনুসন্ধানে উঠে এসেছে ব্যবসায়ী সহ অন্তত 14 জন সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন। এছাড়া কর্মকূপ সহ নানা অনিয়মের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ 25 জনের দায় খুঁজে পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধানকারী দল। দুদক চেয়ারম্যান বলছেন, কর্মকূপ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ সহ নানা অনিয়মের বিষয় আমলে নেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের আসলে ফিজিক্যাল অস্তিত্বই আমরা পাইনি। এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে এবং সেই টাকাগুলির জন্য যে প্রদেয় কর ছিল সেই করও প্রদান করা হয়নি। তাহলে এখানে দেখেন আপনার দ্বিবিধ অপরাধ, সেই অপরাধগুলি নিশ্চয়ই আমরা আমাদের আমলে আনবো। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের প্রভাব খাটিয়েই এইসব অনিয়ম দুর্নীতি করেছেন পুতুল। তদন্তে বিষয়গুলো আমলে নেওয়ার আহ্বান। তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ায় গেল মার্চে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকার 10 মাসে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে যুব সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে। কেউ কেউ নির্বাচনের কথা বলে রাগ করেন। উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি জরুরি। সরকার আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। একটা নতুন প্রজন্ম 2014, 2018, 2024 তিনটি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি, অধিকার পূরণ করতে পারেননি। তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া শুধু বিলবোর্ড ব্যবহারের দিকে নয়, কালো টাকার ব্যবহার ঠেকাতেও নজর দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি। সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই মন্তব্য করে ভোটের প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় তাও নিশ্চিত করার দাবি জানান আব্দুস সালাম। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ওনার সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। কাজে এর বাইরে আমাদের আর এখন কোনো অবস্থা নেই। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত যে সংস্কার করার সেটা করে এবং বিচারের যেটা ব্যবস্থা আছে সেটা শুরু করবেন। অলরেডি একটা বিচার শুরু হয়েছে আর ইতিমধ্যেই নির্বাচনী শিডিউল তিনি অ্যানাউন্স করবেন, যেটা অলরেডি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। কাজে এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
পুরানো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা বলছেন, নকশা অনুযায়ী কাজ না হওয়ায় বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানে প্রায় 750 কোটি টাকা ব্যয়ে মুহুরী বাঁধ পুনর্নির্মাণে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভেঙেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, ডুবছে গ্রামের পর গ্রাম, বাড়ছে বন্যার আশঙ্কা। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া ও সিরুনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। উজানের পাহাড়ি ঢল প্রতি বছরই নিঃস্ব করে তাদের, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার রাতে পানির তোড়ে ফুলগাজীর উত্তর বড়ইয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ বেশ কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের, মুরগির খামার। বাড়িঘরে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। বাধ্য হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাসায়। কেউ কেউ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। বাঁধ ভাঙার পরে আমাদের বাড়ি মানে একবারে ফেলাই দিচ্ছে। গ্রামবাসী চেষ্টা করছি, পারি নাই। তাই আমাদের গ্রামে সব বাড়িঘর সব পেয়ে গেছে, প্রবলিত হয়ে গেছে। অনেক বস্তা দিয়েছি, অনেক মেটে দিয়েছি, অনেক কিছুতে লাভ হয় নাই, একেবারে দোষী চলে গেছে। উত্তর বড়ইয়া যে বাঁধ ভেঙেছে, সেই বাঁধের কারণে আমাদের পুকুরের এবং এলাকার সকল পুকুরের মাছ চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারে নেওয়া হয় না প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বাঁধটি আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে অভিশাপে। ড্রেসিংয়ের দরকার, সংস্কার দরকার, এটা সরকার কোনো উদ্যোগ নেয় না, এটা উদ্যোগ নেওয়ার দরকার। ফুলগাজীবাসীর প্রত্যেক বছর দুর্ভোগ পোহাতে হয়, প্রত্যেক বছর বন্যাতে আমাদের এই অবস্থা হয়। নদীটা যদি সংস্কার করে দেয় তাহলে আমাদের এখানে তেমন ক্ষয়ক্ষতিটা হতো না। নদীর গড় প্রশস্ততা 100 মিটার না করা পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ সম্ভব না, বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের জন্য সবচেয়ে বড় বাধা হলো নদীর প্রশস্ততা। যতক্ষণ পর্যন্ত আমরা এই নদীকে 100 মিটার প্রশস্ততা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বন্যা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই জন্য একটা প্রকল্প অনেকদিন থেকে 2বার সাবমিট করা হয়েছে। এখন আবার স্টাডি চূড়ান্ত করা হয়েছে 7,340 কোটি টাকার। আমরা আশা করতেছি এবছরের মধ্যে এই প্রকল্প পাস হবে। 155 কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। মুহুরী নদীর বাঁধের 102টি স্থানে ভেঙে গত বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর উত্তর বড়ইয়া এলাকায় আছেন সহকর্মী রিপোর্ট আতিয়া সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল থেকে যে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছিল এবং বিপদসীমার কাছাকাছি আসছিল, সকাল থেকে আমরা দেখেছি সে পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও এখন পানি কিছুটা নামতে শুরু করেছে বা কমতে শুরু করেছে। আমরা যদি দেখাই, সকাল থেকে এখন পর্যন্ত যদি তুলনা করি, প্রায় 6 থেকে 7 ফুট পানির কমে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ফেনীর যে বড়ইয়া এলাকায় ফুলগাজীর বাঁধের যে অংশে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙা অংশ দিয়ে কিন্তু পানির প্রবেশ বন্ধ হয়নি, পানির প্রবেশ অব্যাহত রয়েছে। এবং এই সকল পানি কিন্তু লোকালয়ে ঢুকছে এবং লোকালয়ে ঢুকে যে 5-7টি গ্রামে প্রবেশ করেছে, সেটা কিন্তু তৃণমূলে বা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। যদিও বাড়িঘর থেকেও সেই পানি নেমে গিয়ে নামতে শুরু করেছে এবং এগুলো বিস্তীর্ণ এলাকায় যাচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, বৃষ্টির কমলে অথবা এ সকল পানি না কমলে এই বাঁধ পুনরায় মেরামত করা সম্ভব নয়। তবে এর মধ্যে যদি ভারতের অংশে পানি বাড়ে বা উজান থেকে যদি পানির চাপ বেশি থাকে এবং বাংলাদেশ অংশে যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে এই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হবে না। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা বা আশঙ্কা রয়েই গিয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে আজকের এই বন্যার কারণে কিন্তু 5-7টি গ্রামের পানি প্লাবিত হয়ে এখানে যেমন বন্যা নিয়ন্ত্রণ বা না ভাঙার মানে ভালোভাবে সংস্কার না করার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে এখন পর্যন্ত যে গত বছর যে ভাঙা অংশ ভেঙেছিল, শেষকালে অনেক জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা ত্রাণ চান না, স্থানীয়রা চান এই বাঁধ যে প্রতি বছর ভাঙে বন্যার সৃষ্টি হয় তার স্থায়ী সমাধান। সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজীতে। গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 3টার দিকে শ্রীপুরের 7 খামাইর বাজার এলাকায় গাছ ফেলে কয়েকটি সিএনজি অটোরিকশায় ডাকাতি চালানো হয়। অটোরিকশা চালক আবুল কালাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চিৎকার শুনে স্থানীয়রা এসে ডাকাতদের ঘিরে ফেলে, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আবুল কালামকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। আবারও অস্থির রাজধানীর চালের বাজার। 2-3 দিনে কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা। বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেয় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে সপ্তাহ ব্যবধানে 40 টাকা কেজি কাঁচা মরিচের দাম ঠেকেছে 100-তে। স্বস্তি নেই মুরগির দামেও। সংকুচিত আয়ের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে যেখানে নিত্যপণ্যের বাজার হিসাব মেলাতে হিমশিম খান ভোক্তারা, তখন আবার হঠাৎ করে দাম বেড়ে গেলে বিপাকে পড়তে হয় তাদের। এই যেমন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসে ভোক্তারা জানালেন কেজিতে 9 টাকা পর্যন্ত বেড়ে গেছে 1 কেজি চালের দাম, যা চাপে ফেলেছে পরিবারের চাহিদা মেটানোর সামর্থ্যকে। রাতারাতি 300 টাকা বস্তা কিভাবে বাড়তি হওয়া সম্ভব? আগের দিন চাল নিচ্ছে আমি মনে করেন 3600 টাকা বস্তা, পরের দিন এসে দেখে 3900 টাকা বস্তা। কেন চালের দাম বাড়লো এমন প্রশ্নে বিক্রেতারা জানান মিল গেটে দাম বাড়ায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। মিল মালিকদের সাথে কথা বলছে, ওনারা এক কথায় ভাই চালের দাম বাড়ছে, সামনে বলতেছে আরো নাকি বাড়তে হবে। গত সপ্তাহে যে মিনিকেটটা আপনার 71 টাকা ছিল, মিনিকেট এখন দেখেন 78 টাকা হয়ে গেছে। মিল মালিক বলছে যে ধানের দাম বেশি, তার জন্য চালের দামটা একটু বেশি। চালের বাজার থেকে বের হয়ে সবজির বাজারে গিয়েও স্বস্তির কোনো বার্তা পাচ্ছেন না ক্রেতারা, কারণ সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। আর 40 টাকা কেজি দরের কাঁচামরিচের দাম ঠেকেছে 100-তে। সবজির বাজারটা একটু বেশি চড়া। বৃষ্টি হয়েছে, তাতে সবজি নষ্ট হয়েছে। কাঁচামরিচের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে কিনছি 40 টাকা কেজি, 45 টাকা কেজি, আজকে 80 টাকা 100 টাকা কেজি। কালকে বেচছি আমরা 60 টাকা কেজি, এখন বেচতেছি 100 টাকা কেজি। এদিকে অনেক খামার বন্ধ হয়ে পড়ার প্রভাব বাজারে পড়েছে বলে জানান মুরগি বিক্রেতারা। এক সপ্তাহে কেজিতে 60 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম, ব্রয়লারের বেড়েছে 10 টাকা। সোনালী মুরগিরা বিক্রি করতেছে আজকে 320 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছে 160 টাকা। 250 থেকে এখন 300 টাকা কেজি, সেক্ষেত্রে একটু কম কিনতে হয়েছে। অনেক খামারে আমরা বন্ধ হয়ে গেছে, 20 টাকা 30 টাকা এরা লস দিয়ে বেচছে। ফ্যামিলির জন্য সবার জন্য 320 টাকা দিয়ে পার কেজি মানে সোনালী মুরগি কেনা এটা আসলেই বেশি। দামের এমন বহুমুখী চাপের মধ্যেও খানিকটা স্বস্তির বার্তা দিচ্ছেন মশলা সহ মুদিখানার বিক্রেতারা। মশলার দামটা এখন আগের তুলনায় অনেক অংশ কম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। যতবার খুশি ততবার নয়। শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথের যাত্রীরা। বিনা শুল্কে 100 গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়। অর্থনীতিবিদদের শঙ্কা, মূল্যবান ধাতুটির চাহিদা জোগাড়ের হেরফেরে বেড়ে যেতে পারে চোরাচালান। অন্তরা সেনের আরও একটি রিপোর্ট। অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ, আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চ মূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। স্বর্ণের বাজারে ব্যবসা খুবই ধস নেমে গেছে, যে হারে দাম বাড়ছে। শখের বসে যারা কেনাকাটা করতো ওই কেনাকাটাটা একটু কমে গেছে আগের তুলনায়। এখন গোল্ডটা একটা অভিজাত শ্রেণীর জন্য নির্ধারিত হয়ে গেছে। সব শ্রেণীর জন্য হলে আমাদের ব্যবসাও ভালো থাকতো, সব শ্রেণীর মানুষ কিনতে পারত। বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি বছরে প্রায় 20 থেকে 40 মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার 10% পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমান যাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা, কারণ অনুমতি দেওয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতুর আমদানি করেন না তারা। এবার ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায় আকাশপথে বছরে মাত্র একবার কোনো যাত্রী 50,000 শুল্ক দিয়ে 117 গ্রাম বা 10 ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে 40,000 টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি ততবার। 2023 সালের জুলাইয়ের আগে 20,000 টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত 2টি বার বা 234 গ্রাম ওজনের স্বর্ণ। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার 100 গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার। যেটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডে তো আপনাকে সাপ্লাই থাকতে হবে। লোকাল বাজারে যেই গোল্ডটা পাওয়া যায় তার থেকে বেশি পড়ে যায়, তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো বিজনেস না। বিজনেস হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। অস্থিতিশীল ব্যাপারটা, এটার জন্য আমাদের যে মনিটরিং বা আমাদের যে বৈষম্য, এই বিষয়টা কে দেখবেন, জাজ করবেন কে? এমন পরিস্থিতিতে দেশের স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমনিতেই বৈধ পথে আমদানি নেই,
অন্যদিকে এই যে ব্যাগেজের যে কড়াকড়ি অবস্থায় এই কড়াকড়িগুলো আসলে এই পুরো ইন্ডাস্ট্রিতে এখানে কর্মসংস্থান আছে, এখানে তো অনেকেই ব্যবসা করছেন, তো এগুলো কিন্তু আরও চাপের মধ্যে পড়ে যাচ্ছে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মূলত এই লাগেজের মাধ্যমে যে স্বর্ণটা আসে সেটাই ব্যবহার করা হয় এবং দেশের ভিতরে কিছু রিসাইক্লিং হয় এবং সেটা দিয়ে আসলে জুয়েলারি ইন্ডাস্ট্রি কাজ করে। তো এই জায়গাটাতে আমি মনে করি যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় সেটি সবচেয়ে ভালো। ঢাকা কাস্টমসের তথ্য 2023 সালে শুধু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় 31.5 টন ও 2022 সালে এসেছে প্রায় 36 টন স্বর্ণ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় থানার ভেতর থেকে লকার ভেঙে 2025 সালের এইচএসসি পরীক্ষা প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধামইরহাট থানার ভেতরের একটি ছবি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা এ বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ঘটনার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় নতুন করে জেলায় আরো 83 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে বরগুনায় 241 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 206 জন। তো এর আগে বরগুনা সদর উপজেলায় ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন কিন্তু উপজেলা শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। গত 24 ঘন্টায় যে 83 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে 5 জন আক্রান্ত হয়েছেন পাথরঘাটা উপজেলায় এবং গতকালে পাথরঘাটায় 4 জন আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আজ কিন্তু সেখানেও একজন বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা বলছেন যে এমন পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে না, কারণ এখনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপরে যদি এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকে তখন আর তাদের আসলে তেমন কিছু করার থাকবে না। অন্যদিকে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে, কিন্তু যে হারে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে সেই তুলনায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে না বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে বরগুনায় ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে আইইডিসিআর বলছে যে বরগুনায় রান্নার কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখার একটি প্রবণতা রয়েছে এবং শহর এবং গ্রামের প্রতিটি বাড়িতেই বৃষ্টির পানি ড্রামে করে সংরক্ষণ করা হয় এবং এই ড্রামগুলোতে ডেঙ্গু আক্রান্ত এডিস মশা লার্ভা পেয়েছেন তারা, এবং তারা বলছেন যে এই বৃষ্টির পানি মূলত ধরে রাখার কারণেই ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছড়িয়ে পড়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন 2 বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কেপটাউনে মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে। আত্মসমর্পণ করেও জীবন রক্ষা হয়নি 2 প্রবাসীর। গত 2 মাসে এই প্রদেশেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে 5 বাংলাদেশির। এতে আতঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টা। প্রতিদিনের মতোই প্রবাসী বাংলাদেশি মালিক মনির হোসেনের দোকানে কর্মরত ছিলেন মোহাম্মদ বিল্লাল ও এমদাদুল হক। কিছু বোঝার আগেই ডাকাত দল দোকানে ঢুকে আত্মসমর্পণ নির্দেশ দিয়ে লুট করে নেয় টাকা পয়সা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। ডাকাতি শেষ করে যাওয়ার সময় সরাসরি গুলি করে খুন করে যান এমদাদ ও বিল্লালকে। মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয় দেশটির কেপটাউন প্রদেশের বুস্টারের ডিটোরেন্স এলাকায়। নিহত বিল্লালের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায় আর এমদাদুলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। নানা কারণে গত 2 মাসে একই এলাকায় 5 প্রবাসী বাংলাদেশের মৃত্যুতে আতঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান ভুক্তভোগীরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। গল টেস্টের খবর। নাইম হাসানের স্পিন ম্যাজিকে লিড নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে 485 রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে নেমে এরই মধ্যে বিজয়ের উইকেট হারিয়েছে টাইগাররা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
নাইম হাসানের বোলিং নৈপুণ্যে বলা যায় যে বাংলাদেশ তাদের লিডটা ধরে রাখতে পেরেছে। খুবই ছোট একটা সংখ্যার লিড বলতেই হয়, 10 রানের মাত্র লিড পেয়েছে বাংলাদেশে। প্রথম যে ইনিংস শেষ হয়েছে সেই ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করছে, 1 উইকেটের পতন হয়েছে। এনামুল হক বিজয় তিনি ফিরে গেছেন। বলতে হয় যে আসলে বিজয়কে নিয়ে প্রথম ইনিংসের পর আসলে বলেছিলাম যে তাকে রাখাটা দলের জন্য বা টিমের জন্য যে মোরাল একটা বুস্ট আপ হওয়ার যে জায়গা আছে, অন্যরা যখন পারফর্ম করে তখন সেই জায়গা থেকে আসলে দেখা যায় যে তার পারফরমেন্সটা দলকে আসলে একরকম ডোবায়। আরও একবার তিনি ব্যর্থ হয়েছেন, টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তাকে নিয়ে ভাববে আর তাকে আসলে দলে রাখবে কি রাখবে না। এনামুল হক বিজয়ের কথা বলছিলাম। আমি যদি একটু বলি যে নাইম হাসানের কথা, দুর্দান্ত বোলিং করেছেন, যে যিনি কিনা বারবার যতবার দলের সুযোগ পেয়েছেন প্রমাণ দিয়েছেন। যদিও মেহেদী হাসান মিরাজ যিনি কিনা অফ স্পিনার রয়েছেন, অলরাউন্ডার, যে কারণে নাইম হাসান খুব বেশি সুযোগ পান না এখন পর্যন্ত। যদি ভুল না করে থাকি 12টি ম্যাচ খেলেছেন, তো সেই জায়গায় 44টি উইকেট নিয়েছেন তিনি। তারপরেও দেখা গেছে নেক্সট ম্যাচেও হয়তোবা তাকে নাও দেখা যেতে পারে একাদশে, কারণ মেহেদী হাসান মিরাজ যদি সুস্থ হয়ে ফিরেন তাকে হয়তোবা তিনি দলে সুযোগ পাবেন। সেই জায়গা থেকে নাইম হাসানকে নিয়ে আসলে বলতে হয় যে তাকে নিয়ে আক্ষেপ করার মতো। 2018 সালে তার অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র 12টি ম্যাচ খেলতে পেরেছেন। আমরা নাইমের যেই অ্যাডভান্টেজের জায়গাটার কথা যেটা দেখেছি, গলের উইকেটে যেমনটা তিনি পেয়েছেন, টার্নটা অনেক বেশি পান তিনি, এবং লম্বা হওয়ার কারণে কিন্তু বলে কিন্তু ফ্লাইটটাও উপর থেকে বলটা ছাড়েন, যে কারণে কিন্তু ব্যাটসম্যানরা বেশ খানিকটা তাকে মোকাবেলা করতে কঠিন একটা মোকাবেলার মধ্যে পড়তে হয়। তবে এখন দায়িত্বটা ব্যাটসম্যানদের, যত দ্রুত রান তুলতে পারবে বাংলাদেশ তাহলে গোল টেস্টে হয়তো ফলাফলের স্বপ্ন দেখতে পারে বিপক্ষে। তো আমার কাছে ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সপ্তাহ পেরোলো ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। বাংলাদেশের কাঁধে 13 লাখ রোহিঙ্গার বোঝা, এখনও আসছেন অনেকে। প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা, সংকট নিরসন না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা। পুরনো ক্ষত না শুকাতেই ফেনীতে ফের বন্যা আতঙ্ক। উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ নিয়ে প্রশ্ন। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।